আচ্ছা, আজকে আবার দুটো হবে, এক্সপোর্ট করতে হবে। যাই হোক, ঠিক আছে। আহ, আমি ওই ট্র্যাডিশনাল সেন্সে নাচ তোলার কথা বলছি। এবার কেউ যদি বলে যে না আমি একটা নাচ ডিজাইন করছি, সেটাকেও আমি নাচ তোলা বলছি, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু সাধারণভাবে নাচ তোলা তোরাই বল না যে নাচ তোলা বলতে কি বোঝাস তোরা। নাচ তোলা বলতে বোঝায় মানে? মানে এই যে আরে বলে না লোকে যে নাচ, অমুক নাচটা আমি তুলেছি, এই তোলাটা মানে কি সেখানে কি? আহ মানে সেই তোলাটার মধ্যে কি থাকে মূলত? ধরো একটা আমি গান শুনলাম, ঠিক আছে, গানটা আমার হুম। পছন্দ হলো। হুম। সেই গানটাকে আমি আমার বডি ল্যাঙ্গুয়েজ আর এক্সপ্রেশনে এক্সপ্রেস করছি, সেটা। এক্সপ্রেস করছিস, তার মানে তুই তার লিরিক্সটাকে এক্সপ্রেস করছিস। আইদার তাই করবি, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তাই না, করবি আমি তো। সেই রকম নাচ খুব কমই দেখি। হ্যাঁ। মানে এটাও কম, মানে সাধারণভাবে যেটা হয় সেটা হচ্ছে যে আমার ভালো লাগে না অলরেডি ওরকম কিছু নাচ। প্রেসক্রাইব জিনিস করা থাকে, সেটাই হ্যাঁ। মিক্স অ্যান্ড ম্যাচ করে চালানো হয়, তাতে কোনো সমস্যা হ্যাঁ। নেই, ঠিক আছে, অসুবিধা নেই। এবার দেখ, এই যে তুই বলছিস না তুই এক্সপ্রেশন দিয়ে নাচটা আমাকে ওই গানের লিরিক্সটা ব্যাখ্যা করে শোনাবি, এতে কোনো সমস্যা নেই। হুম। কিন্তু তুই একটু ভেবে দেখ তো, তোর এই চেষ্টাটা মানে নতুন কোন ল্যাঙ্গুয়েজ তৈরি করছে কি, বা নতুন কি তৈরি করছে? আমি পরিষ্কার শুনতে পাচ্ছি ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবায়, আর তুই আমাকে একটা কঠিন মুদ্রা টুদ্রা দিয়ে ওই সেম কথাটা বলছিস। মানে কেন? কি দরকার? হোয়াট, মানে হোয়াট ইজ ইওর ফিলোসফি বিহাইন্ড ইট? কি দেখাতে চাইছিস তুই? মানুষ যখন শুনে প্রথম ছবি মনে করি, এঁকেছিল। একটা হ্যাঁ, হ্যাঁ, গানের তো একটা মানে হয় না। একটা গানের তো একটা মানে হয় না, তুমি হয়তো এমন একটা ভাবে নিচ্ছ, আমি অন্য ভাবে নিতে এক্স্যাক্টলি, পারি, হ্যাঁ, মানে আমি ঠিক 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 দিকে যাচ্ছিস, হ্যাঁ বল। বেসিক বলছি, তুমি একটা মানে নিচ্ছ, আমি অন্য মানে নিতে পারি, সেটা আমি অন্যভাবে প্রকাশ করছি। তুমি যখন জিনিসটা শুনছো তুমি অন্যভাবে নিচ্ছ, তো সেভাবে নতুন একটা জিনিস আমি এক্সপ্রেস করছি, মানে যদি না না, হয়। তাই কি করা হয়? মানে তুই একটু বল না যে এই হ্যাঁ, যে ওটা তো যখন একটা আদর্শকে গান, বলে ফেললো। আমি তো আমার সাইডটা বলছি, আমি জানি না সবার সাইডটা। আমি তো তোর সাইডটা দেখে বলিনি, আমি তোর নাচ দেখিনি প্রায়, ঠিক আছে। আমি তো সেটা বলছি না, আমি বলছি যে ইন জেনারেল এই যে নাচ তোলা বলছি না যে কনসেপ্টটার সঙ্গে আমার ঝামেলা আছে, ঠিক আছে। মানে হ্যাঁ, আমি বেসিক্যালি একটু ওটাই করা হয়। ক্লিয়ার করলাম যে না, সবাই হয় না। আরে কৌশিক যারা তো ওটাই অ্যাটলিস্ট বলতে বোঝে চেয়েছে। জিনিসটা। ওটা হয় না মানে, যেটা হয় সেটা দিয়ে বলতে চেয়েছে, আর তুই যেটা বললি সেটাই হওয়া উচিত। মানে না না, এই কৌশিক। তোরটার মধ্যেও ঝামেলা আছে, মানে এই কারণে বলছি যে তুই যদি নাচ নিয়ে ইয়ে করতে চাস, যেমন মনিমাও নাচ নিয়ে করতে, ওর সাথে কিন্তু আমি নাচ নিয়ে অনেক গল্প করেছি, ঠিক আছে, কখনো ওর সাথে দেখা হলে জিজ্ঞেস করিস, ঠিক আছে। অনেক গল্প করেছি, যেহেতু ওকে বাড়িতে যেতাম পড়াতে, অনেক সময় আমরা নাচ নিয়ে অনেক কিছু গল্প করেছি, ঠিক আছে। হুম। এবার এই নাচের ব্যাপারটা খেয়াল করে দেখ, এই যে তুই বলছিস যে তুই নাচের একটা ইন্টারপ্রিটেশন নিজের মতো করে ইন্টারপ্রেট, আমি মানে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি তোকে প্রায় তোর নাচ না দেখেই আমি এনশিওর করতে পারি যে তোর ইন্টারপ্রিটেশনটা ওই লিরিক্সের থেকে খুব বাইরে যেতে পারবে না। তার কারণটা খুব সোজা, তার কারণ হচ্ছে তুই ওই গানটাকে যে তুই বলছিস যে আমার কাছে একরকম ওর কাছে আরেক রকম, তুই নাচের কথা ছেড়ে দে, তুই তোর যে কোনো একটা পছন্দের গানকে আমাকে তিনটে ডিফারেন্ট ন্যারেটিভে এই মুহূর্তে মুখে বলে শোনাতে পারবি কি? তারপর তো আসছে নাচের, নাচে কনভার্ট করার গল্প, সেটা ঠিক আছে। পারবো। এই আমি এটাকেই বদলানোর চেষ্টা করছি, আমি বদলানোর কথা বলছি যে যদি আমার নাচটা নতুন কিছু কমিউনিকেট না করতে পারে, তাহলে ওই নাচটার খুব একটা কিছু মানে দাঁড়াচ্ছে না, বা ওই শিল্পটার খুব একটা কিছু মানে দাঁড়াচ্ছে না। নাচ ছেড়ে দে, নাচ গান হোয়াট এভার, তার খুব একটা কিছু মানে আরে দাঁড়াচ্ছে না। বললাম তো পারবো। না না, ঠিক আছে, একটু তুই টাইম। পারবি সেটা তো মানে আমি ভেরিফাই করতে যাচ্ছি না, ঠিক আছে, তুই পারবি কি পারবি না আমি ধরে নিচ্ছি তুই পারবি, কিন্তু আমি এই সমস্ত কথাগুলি হচ্ছে তোকে ধরে নয়, জেনারেল রেসপেক্টে ধরে। আমি আর তাই বললাম, সেই, যাকে বলছি না তুমি ভুল বলছো। অধিকাংশ লোকে তাই করে, কিন্তু আমি জাস্ট আমি আমার পয়েন্ট অফ ভিউটা বললাম যে আমি নই এরকম। না এবার তাহলে তোকে যদি তোর রেসপেক্টে এসে প্রশ্ন করি, তাহলে তোকে আমি প্রশ্ন করি, এই যে তুই হয়তো নাচ শিখেছিস, তারপরে হয়তো নাচ প্র্যাকটিস করিস, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তুই নাচ নিয়ে পড়াশোনা করিস? নাচ নিয়ে পড়াশোনা, হ্যাঁ, খানিকটা করতে মানে হয়, সেটা কিরকম পড়াশোনা? করেই আর কি। মানে তুই কি ওই মণিমার মতো পরীক্ষা টরীক্ষা দিস? মণিমা তো বোধহয় ফিফথ ইয়ার না কি সব পরীক্ষা টরীক্ষা দিয়েছে। আমার থার্ড ইয়ার। তো থার্ড ইয়ার, ঠিক আছে। তার মানে পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোকে কিছু জিনিস পড়তে হয়, কিন্তু আমি আমি দেখেছি নাচের, নাচ গান দুটোরই আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এসব পরীক্ষার সিলেবাস দেখেছি কম বেশি। তাতে করে যেটা থাকে মূলত যে তাল সম্পর্কে জ্ঞান, বিভিন্ন ধরনের তাল চেনানো, ঠিক আছে, বিভিন্ন অনেকের ধরনের জীবনী, ডান্স ফর্ম। হ্যাঁ, অনেকের হ্যাঁ, জীবনীও পড়ি।
অনেকের জীবনীও হ্যাঁ মানে পড়তে ওই হয়। জীবনী এসব এটা তো গেল সিলেবাসের গল্প। কিন্তু হুম। তুই যদি নাচ বেটার ওয়েতে করতে চাস, তাহলে আমি তোকে কতগুলি রাস্তা বলছি, যদিও আমি নাচ সম্পর্কে ধরে নে কিছুই জানি না। সেটা হচ্ছে যে চেষ্টা করবি নাচের ইন্টারপ্রিটেশন সম্পর্কে মানে তার যে দর্শনগত অবস্থানটা সেইটে নিয়ে কিছু পড়াশোনা করা, ঠিক আছে? প্রচুর বই অ্যাভেলেবেল আছে, প্রচুর লোকের ইন্টারভিউ, প্রচুর ডান্সারদের ইন্টারভিউ, ঠিক আছে? সেই ইন্টারভিউ গুলোকে মনোযোগ দিয়ে দেখা যে এটা কি বলতে চাইছে, ঠিক আছে? এটা দিয়ে আমি হুম। কি করতে চাইছি, ঠিক আছে? এই যে ধর ব্রেক ডান্স, এখন ব্রেক ডান্স খুব একটা বড় ব্যাপার হয়ে গেছে। এই কেন ইন্ডিয়ান আইডল টাইপের যে নাচের গুলো হয় ওখানে ইন্ডিয়ান মানে আইডল। 10 জন নাচলে তার মধ্যে 7-8 জনই দেখি, ইন্ডিয়ান আইডল সেটাই। মানে ইন্ডিয়ান আইডল গোছের আর কি নাচের যেগুলো হয় আর কি। তো হ্যাঁ 10 জন যদি কি নাচে, 10টা পারফরমেন্স যদি দেখি আমি, তার মধ্যে 8টা পারফরমেন্স হয়তো দেখা যাবে তারা সাম সর্ট অফ ব্রেক ড্যান্স অথবা ডিস্কো ড্যান্স গোছের ওটা করছে, ঠিক আছে? এবার এইটার তো একটা ইতিহাস আছে, এটার তো একটা কারণ আছে, এমনি এমনি তো হচ্ছে না। কোথা থেকে ব্রেক ডান্স এসেছিল সেইটা তোকে জানতে হবে, সেইটা জানলে তুই বুঝতে পারবি যে ব্রেক ডান্সটা কেন ইম্পর্টেন্ট। ভারতনাট্যম কি কি করতে পারে, আবার ভারতনাট্যম কি কি করতে পারে না, কুচিপুড়ি কি কি করতে পারে, কুচিপুড়ি কি কি করতে পারে না, এইটা জানা দরকার। এই নাচের ইতিহাসটা, বিজ্ঞানকে ইতিহাস ছাড়া পড়া যায় না, পৃথিবীর কোনো কিছুকে তার ইতিহাস ছাড়া পড়া যায় না। ইতিহাসটা তোকে জানতে হবে যে কেন কেন উদয় শঙ্কর একটা, সবাই বলে উদয় শঙ্কর উদয় শঙ্কর, কেন উদয় শঙ্কর, কি করেছিল উদয় শঙ্কর, কি করেছিল বিরজু মহারাজ, আমি কি সেটা বুঝতে পারি? আমি সেটা ঢোকার চেষ্টা করি। এইখানে হচ্ছে গিয়ে তোর ওই দর্শনটা বদলাবে। ওই যে 85% কথা বললাম, ওই 85% গোটা দুনিয়ার নাচের যে দৃশ্য, ঠিক আছে? এই যে এখন এই যে র্যাপ বলে একটা নতুন জিনিস আসছে, আমি খুব যে র্যাপ পছন্দ করি তা নয়, কিন্তু আমার পছন্দ দিয়ে কিছু যায় আসে না। আমাকে যদি সঙ্গীত নিয়ে ভাবতে হয় তাহলে আমাকে র্যাপকে ইনকর্পোরেট করেই ভাবতে হবে। র্যাপের সাথে কিন্তু র্যাপের একটা ডান্স ফর্মও আসে, ঠিক আছে? এই যে এই যে আসছে না, এটা ডান্স তো অনেক ফর্মটা পুরনোই, মানে র্যাপটা খুব পুরনোই, খুব। পুরনোই, কিন্তু এখন এখন অনেক বেশি কি বলবো, ভোলাটাইল এটা। হ্যাঁ হ্যাঁ। র্যাপের ইতিহাসটা অনেক পুরনো, কিন্তু র্যাপ ডান্সটা এখন অনেক বেশি ভোলাটাইল, ঠিক আছে? ওরা র্যাপের ডান্সটাকে বোধহয় র্যাপও বলে না, কি একটা বলে, আমি ও ভুলে র্যাপের গেছি। ডান্সের কথা বলছো, হিপ হপ, হ্যাঁ হিপ হপ, সেইটা হয়তো নতুন, হ্যাঁ হিপ হপ হিপ হপ, হ্যাঁ হিপ হপ, সেইটা হয়তো হ্যাঁ নতুন। হিপ হপ, ঠিক আছে? এই যে হিপ হপ, এই হিপ হপ কথাটার মানে কি? হিপ হপ কথাটা এলোই বা কোথা থেকে, কেন আসতে হলো, তার পিছনে কারণ কি? এর বিউটিফুল ইতিহাস আছে, পড়ে দেখিস, ঠিক আছে? হুম, পড়বি এবং পড়লে পরেই তোর দৃষ্টিভঙ্গিটা বদলাবে, তখন তুই নতুন কিছু তৈরি করার দিকে যেতে পারবি আস্তে আস্তে। যে আচ্ছা, তাহলে এই জিনিসকে কমিউনিকেট করার জন্য এইটা এসেছিল, কেন এটা ছিল, কেন ওটা করতে পারেনি, এই কারণে পারেনি। ধর জ্যাজ মিউজিক নাম শুনেছিস হয়তো, ঠিক আছে? জ্যাজ মিউজিক হুম কি হুম করে, জ্যাজ মিউজিক কিন্তু একটা কতগুলি ভুল থেকে তৈরি হচ্ছিল, যে আমি একটা একটা পারফেক্ট জিনিস বাজাচ্ছি, কিন্তু আমার মাইন্ড সেই সময় অন্য কিছু একটা বলছে। ধর আমি একটা একটা পাবে, কারণ এই জ্যাজ, তারপর পপের একটা ভার্সন বা ব্লুজ, এগুলো সবই তো কম বেশি গরিব লোকের মিউজিক, এবং সেই গরিব লোকগুলো গিয়ে বড় লোকদের মনোরঞ্জন করতো, পাব, বার, ক্যাবারে, এইসব জায়গায় তখন তারা বাজাতো। এবার তুই ক্যাবারেতে কতগুলো পার্টিকুলার মিউজিক আছে, তুই ওগুলো ভালো করে প্র্যাকটিস করে এসেছিস, ওগুলো বাজালে পরে 2-4 পয়সা মাইনে পাবি, হয়তো একটুখানি খাবার দাবার পাবি। এই হচ্ছে একজন ওই যে বাজাচ্ছে তার এইটা ব্যাপার। এবার সে ওই ক্যাবারে দিয়ে দেখছে একটি মেয়ে ক্যাবারের গেটটা খুলে ঢুকলো, এবার সে চোখ সরাতে পারছে না সেই মেয়েটির থেকে, কোনো কারণে, যে কোনো কারণে হোক, বা একটি অন্য কোনো ঘটনা ঘটলো, ঠিক আছে? সে দেখলো একটা অনেক দূরের টেবিলে একটি মেয়ে অঝরে কাঁদছে একটা মদের গ্লাস নিয়ে বসে। এবার সে বাড়ি থেকে দারুণ সুন্দরভাবে প্র্যাকটিস করে এসেছিল, একটা একটা টিউন, একটা সমস্ত কিছু, কিন্তু ওই কান্নাটা দেখে ওখানে ধর একটা ভীষণ একটা পাঙ্কি স্টাইল রয়েছে আর কি, মানে কোন একটা ব্লুজ ধর করে এসছে, হ্যাঁ, ওই সব ব্লুজ এরকম এরকম একটা কিছু বাজছে। এবার সে ওখানে দেখছে একটা মেয়ে অঝরে কাঁদছে, ঠিক আছে? এই যে এটা দেখে তার মস্তিষ্ক ওদিকে চলে যাচ্ছে বারবার। তার পক্ষে কি এটা সম্ভব সবসময় যে আমি একদম ওই মজার টিউনটায় থাকবো? যদি সে থাকে তাহলে তুমি তাকে শিল্পী থেকে রোবটে কনভার্ট করছো। রোবটকে যেরকম প্রোগ্রাম করে দেওয়া হয় যে তুমি এটাই বাজাবে, তুমি এটাই বাজাবে। মানুষের ইমোশন আছে, মানুষ ইমোশনকে সবসময় কথ্য ভাষা দিয়ে ব্যক্ত করতে পারে না বলেই মানুষ শিল্প করে। মানুষ গুহার দেওয়ালে বাইসান এঁকেছিল, আজকেও মানুষ গান তৈরি করে, নাচ করে, হোয়াট এভার করে,
তুমি সেই বেসিক অর্গানিক জিনিসটাকে সরিয়ে দিচ্ছ, দিয়ে বলছো যে তুমি এটা শিখে এসছো, এটা প্র্যাকটিস করে এসছো, এবার তোমাকে এটাই করতে হবে, এখান থেকে যেন অ্যাকচুয়াল না হলে তোমার 1 পয়সা মাইনা কাটা যাবে। কিন্তু তার মাইন্ড বলছে ওই মেয়েটির পাশে গিয়ে আমি বসি, কাঁদছে সে, বা একটা ভীষণ ঝগড়া হচ্ছে। এই যে ত্রুটি বিচ্ছুতি গুলো, তো ওইখান করতে গেলে সেটা ধুম করে একটা বেস লাইন টেনে দিল, এইখান থেকে শুরু হলো জ্যাজ। এই ভুলগুলোর থেকেই তৈরি হয়েছে জ্যাজ, যে আমি আমার বাউন্ডারিটাকে বারবার লঙ্ঘন করব। তার মধ্যে এর মধ্যে দেখ একটা একটা বৈপ্লবিক চেতনার গল্প আছে, যে আমাকে বলে দিচ্ছে তুমি এই বাউন্ডারির মধ্যে থাকো, সে বারংবার বলছে না আমি থাকবো না, আমার এখানে কাঁদতে ইচ্ছা করছে, আমি এখানে কাঁদবো। এখান থেকে জ্যাজ মিউজিক আসছে। আবার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে চলে আয়, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে যখন তোকে ঠাট শেখাবে, ঠাটের ওপর বেশ করে রাগ শেখাবে, সবকিছু শেখাবে, কিন্তু বড় বড় পণ্ডিতদের আমি বই পড়েছি, আহ, তারপরে রবিশঙ্কর থেকে শুরু করে সবাই সবাই এটা বলেছে, ইন্টারভিউ আছে, তারা সেখানেও বলেছে, বিসমিল্লাহ খা, যে শাস্ত্রীয় সঙ্গীত তোমাকে কখনো বলে না নোট ফলো করে বাজাতে, যে তুমি কিছু নোট মুখস্থ করে আসবে সেটাই বাজাবে। তুমি ওই মোমেন্টে উঠে গিয়ে তোমার যে ব্যক্তিত্ব, তুমি সেই ব্যক্তিত্বটাই তোমার সঙ্গীতের দ্বারা তুলে ধরবে। তোমার যদি ওই হ্যাঁ, এবার স্টেজে ওঠার আগে কারোর সাথে ঝগড়া হয়, তাহলে তুমি সেই ঝগড়াটাকেই তুলে ধরবে। হ্যাঁ, এবং হুম, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত তো মানে ভারতীয় ভক্তি আন্দোলনের সঙ্গে খানিকটা মিশে গেছিল, সেসব নিয়ে পরে কোনো কোনো কথা বলা যাবে। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত আজও কিন্তু, মানে ট্রু শাস্ত্রীয় সঙ্গীতের কথা বলছি, এই যারা খানিকটা বাজারিকরণ হয়ে গেল তো আবার তার মুশকিল আছে, কিন্তু ট্রু শাস্ত্রীয় সঙ্গীত কিন্তু আজও এইভাবেই চলে, যে আমি খুব ক্লোজড একটা ইয়েতে যারা শাস্ত্রীয় সঙ্গীতটা বুঝছে তাদের মধ্যেই বাজাবো, এবং সেই বাজানোটা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে তারা বাজাচ্ছে, একই জিনিস রিপিট করছে, কিন্তু প্রতিবার সে একটুখানি অন্য টেস্ট দিয়ে যাচ্ছে। সেটা তার ওই মনের টেস্ট আর কি, যে সে যেন ওই মিউজিকটা দিয়ে তার তার বাইরের মস্তিষ্কটা, তার ভিতরের অন্তরাত্মাকে ছোঁয়ার চেষ্টা করছে। অন্তরাত্মা মানে কি? অন্তরাত্মা মানে হচ্ছে তার ভিতরে যে সবচেয়ে কোর যে ফিলোসফিটা আছে, সেই ফিলোসফিটাকে ছোঁয়ার চেষ্টা করছে, বারংবার সেই ছুতে চাইছে, মনে হচ্ছে এই ছুতে পারলাম, আবার তাকে ফিরে আসতে হচ্ছে। ঠিক আছে, ওই দেখবি বিসমিল্লাহ খার সানাই শুনেছিস কিনা জানি না, বিয়ে বাড়িতে খানিক বাজানো হয় কয়েকটা রাগ, শুনে দেখবি ওই যে সে যখন ফিরে আসছে না, আমার তো বারংবার মনে হয় যে সে ওই টাচ করার চেষ্টা করছে, একটা সময় গিয়ে মনে হচ্ছে যে এই আর আর বোধহয় পারবো না, আবার সে ওই তার একটা কিন্তু রিল্যাক্সিং এই পয়েন্ট জিনিসগুলো অর্থাৎ। মানে তোমার মানে কোট অ্যান্ড কোট স্ট্রিমের বাইরের জিনিসগুলো কোন সময় থেকে পড়া স্টার্ট করেছে, মানে একটু বোঝার চেষ্টা করে উঠেছে বা বুঝতে শিখেছে? বিভিন্ন সময়, মানে ওই আর কি, আমার সবকিছুতেই যেহেতু ইন্টারেস্ট বিভিন্ন সময়, তবে আম, মানে যেটা হয়েছে যে কলেজ লাইফের পর থেকে মূলত কলেজে ওই সিএসটিএস এদেরকে পাওয়ার ফলে এরা আমাকে অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি এসবই শিখিয়েছে, কিন্তু এরা আমাকে যেটা করে দিয়েছে সেটা হচ্ছে যে তুমি ভাই শিখে নিতে পারো, যা কিছু শিখে নিতে পারো। ঠিক আছে, এইটা করে দেওয়ার পরে ফলে আমি তা সেটা কি, মূলত আমি প্রচুর এখন যদি প্রচুর প্রশ্ন করি, সেটা কি তোমাদের সময় যতটা সোজা ছিল এখনকার সময় কি অনেকটা কঠিন হয়ে গেছে বা অনেকটা সোজা হয়ে গেছে, কি কোনো বলবে এই সময় সোজা বিষয়ে? ছিল না, কোনো সময় সোজা ছিল না, হ্যাঁ, বরং মানে ওই আর কি, যে সোজা কঠিন, কোনো সময় কঠিন সোজা কঠিন শেখা কোনো কখনোই সোজা নয় খুব একটা। ঠিক আছে, যে কোনো কিছু শেখা, এবং সেটা নিজে শেখা আরো বেশি করে, মানে গুরুবিহীন ভাবে তাহলে শেখা। তাহলে মানে মানে শেখার এনভায়রনমেন্টটা কি আজকের দিনে না, অনেকটা ওই যে কঠিন? বললাম কোথাও কমেছে কোথাও বাড়বে, যেমন আগেকার নেট দিনে নেট মানে রেজাল্ট এখন বলুন, যে এইটা নেট তো রেজাল্ট তোমার, নেট রেজাল্ট মানে তোমাকে সবকিছু বলতে পারছি না, একটা আমার নেট মনে হয় না খুব কিছু নেট বদলেছে, নেট রেজাল্ট খুব কিছু বদলেছে বলে আমার মনে হয় না। ঠিক আছে, চ্যালেঞ্জ গুলো বদলেছে, কিন্তু নেট নেট কিছু বদলেছে বলে আমার মনে হয় না। তার কারণটা তো একটা উদাহরণ দিলেই তুই বুঝতে পারবি, যে ধর আমাদের সময় আহ, আমরা তাও আমাদের তোদের ডিস্টেন্স তো বেশি নয়, তোরা উচ্চ মাধ্যমিক পড়ছিস 2025 সালে, আমরা 2015 সালে, 10 বছরের গল্প। ঠিক আছে, তো আমাদের সময় হয়তো এই 10 বছর। সেমিস্টার ছিল না, ফলে এই হুড়কোটা ছিল না, ঠিক আছে, ইনস্টাগ্রাম ছিল না, এগুলো ছিল না, ফলে এই যে অ্যাটেনশন ডাইভার্ট হওয়ার জায়গাটা হয়তো একটু কম ছিল। আমাদের সময় ফেসবুক কিন্তু চলে এসেছে, আমার মনে আছে 11-12 আমি হ্যাঁ হ্যাঁ চুটিয়ে হ্যাঁ, ফেসবুক চলে করতাম। এসেছে ঠিক আছে, চলে এসেছে চলে এসেছে, তো দেখেছি আম, দেখেছি। ফলে যেটা ব্যাপার যে অ্যাটেনশন ডাইভার্ট হওয়াটা এখন অনেক সোজা। ঠিক আছে, তখন অত সোজা ছিল না, তখন ওই 2 টাকা দিলে 40 MB নেট পাওয়া যেত, 40 MB নেটটা আমরা ওই আর কি অবাক যত্নে সামলে চলা, ফুরিয়ে যাওয়ার ভয় করে চালাতাম। তো কিন্তু আবার এটাও সত্যি যে তখন আমার মনে যদি একটা সঙ্গীত নিয়ে প্রশ্ন আসতো, ওটা মনের মধ্যেই রাখতে হতো। আমার মনে আমার সম্ভবত 9-10 প্রশ্ন এসেছিল, এই যে আমরা একটা ছবি তুলি ক্যামেরায়, কারণ তখন ওই 2 GB চিপ গুলো আছে, এটা আমি অনেকবার বলেছি গল্পটা, যে এই ছবিটা কিভাবে স্টোর হয়,
এটার উত্তর পেতে আমাকে অ্যাটলিস্ট থার্ড ইয়ারের পর গিয়ে আমি নিজে নিজেই উত্তরটা ডেভেলপ করেছি, ঠিক আছে, যে অনেক কিছু জানতে হয়েছে আমাকে। কিন্তু আজকে এরকম একটা প্রশ্ন আসলে পরে একটা চ্যাট জিপিটির সাথে 10-15 মিনিট কাটালে পরে একটা সম্যক ধারণা হয়ে যায়। তুই যদি আরো জানতে চাস 1 ঘন্টা কাটালে আরো সম্যক ধারণা হয়ে যায়, ঠিক আছে। এবং চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে, কত কিছু আছে, ঠিক আছে। সো সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু আজকে শেখাটা আরো সহজ, ঠিক আছে। আগে একটা বইয়ের নাম জানতে পারতাম, যে একটা বইয়ের নাম জানলাম, আমি নামটাও ভুলে গেছি, মাস্টার অফ মাস্টার্স বোধহয় এরকম কিছু একটা বইটার নাম, আমজাদ আলী খানের এডিট করা। বেসিক্যালি আমজাদ আলী খানের সাথে অনেকগুলো এরকম শাস্ত্রীয় সঙ্গীতের পণ্ডিত ব্যক্তিদের, নারী পুরুষ নির্বিশেষে, তাদের মানে খানিক সাক্ষাৎকার গোছেরই আর কি, ঠিক মানে, কিন্তু সাক্ষাৎকারটা ওরকম নয় যে এক এক জায়গায় বসে নেওয়া হয়েছে। আমজাদ আলী খান তাদেরকে জীবনে কিভাবে দেখেছে সেরকমই, প্রত্যেকের জনের ধর 8-10 পাতা করে, মাস্টার অফ মাস্টার এরকম কিছু বইটার নাম এখন আছে আমার কাছে। তো সেই বইটার নাম শুনেছি, বইটার নাম শুনে আমাকে তখন বই ডাউনলোড করা এত সহজ ছিল না, বইটা জন্য টাকা জোগাড় করতে হয়েছে। তারপরে অ্যামাজন থেকে বইটা কিনেছি, ওই বইটি আমার মনে আছে প্রথম হার্ড বাউন্ড ইংরেজি বই কেনা অ্যামাজন থেকে, ওই বইটা মানে পাঠ্য বইয়ের বাইরে, ঠিক আছে। সেই বইটা কিনতে হয়েছে, তারপর সেটা পড়েছে। ইংরেজি পড়তে পারতাম না, ঠিক আছে, এখনো পড়তে পারি না খুব ভালো, ঠিক আছে, কিন্তু ইংরেজি পড়তে পারতাম না, তাও পড়ে গেছি। এই যে ইংরেজি পড়তে পারছি না, বুঝতে পারছি না, একটা জিনিসকে 2বার 4বার 5বার পড়তে হচ্ছে, হ্যাঁ, তাও পড়ে গেছি। এই পড়তে 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 পড়তেই ওই জিনিসটা হয়েছে। ফলে চ্যালেঞ্জ কমেছে বেড়েছে, আমার মনে হয় না, আমার মনে হয় যে শেখার চ্যালেঞ্জ সবসময় ছিল, চ্যালেঞ্জের ডিজাইন গুলো বদলেছে, আর কিছুই না, ঠিক আছে। ফলে এই যে আমি বারংবার বলি না যে যাই করিস না কেন একটু চিন্তনশীল ভাবে করবি। আজকে অনেকটাই এই জায়গায় খানিকটা চন্দ্রিমা নিয়ে গেল এবং বলাও হলো সেটা, যে এই যে যদি নাচও করিস পরবর্তী জীবনে, তার মধ্যে যেন একটা তোর থট থাকে, একটা চিন্তা থাকে, সেটা যেন নিয়ার কতগুলি মিক্স অ্যান্ড ম্যাচ কপিং না হয়ে যায়, ঠিক আছে। ওটা এআই তোর থেকে বেটার করে দেবে, ঠিক আছে। আর এআই থেকে তোর থেকে যদি বেটার করে দিতে পারে, তাহলে মানে এআই কালকে হয়তো নতুন জিনিস ভাবতেও পারবে, আমি সেটার কথা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যে যেদিন এআই ভাবতে পারবে সেদিন আমি এআই কে মানুষের পাশাপাশি বসাবো। কিন্তু যতক্ষণ অব্দি এআই কে আমি মানুষের পাশাপাশি বসাচ্ছি না, একটা যন্ত্র, একটা অ্যাডভান্স যন্ত্র হিসেবে মনে করছি, ততক্ষণ অব্দি আমাকে এটা ভেবে চলতে হবে যে আমি যেন এআই এর থেকে আমার শিল্পে এক কাঠি ওপরে থাকি, ঠিক আছে। মানে এটা নিয়ে এই যে ঘিবলি ইমেজটা নিয়ে যা হলো, তখন তো ওই মিয়াজাকি স্টেটমেন্ট পাবলিশ করলো এবং গোটা দুনিয়া দুভাগে ভাগ হয়ে গেল। একদল বলছিল যে এটা সবসময় কি সেটা হচ্ছে, হয়। সবসময় সেটা হয়, দুভাগে ভাগ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু তুই ভেবে দেখ যে তোর শিল্প যদি এআই কপি করে দেয়, এটা তুই এআই কে বলে আটকাতে পারবি না। মানব সভ্যতা কোনো ডেভেলপমেন্টকে আটকে রাখতে পারে না। তোকে যেটা করতে হবে, তোর শিল্পকে আরেক কাঠি উপরে নিয়ে যেতে হবে, যাতে এআই এর আরো কিছুদিন সময় লাগে ওটা ক্র্যাক করতে, এবং ইভেনচুয়ালি এআই ওটা ক্র্যাক করবে। তখন মানে তার মানে তোকে এমন শিল্পের একটা মাধ্যম খুঁজে বের করতে হবে যেটা তুই প্রতিদিন, যেমন এআই প্রতিদিন ইভলভ করছে, তোর শিল্প যেন প্রতিদিন ইভলভ করে। মানে এআইটাও তো একটা শিল্প, ফলে বেসিক্যালি আমি ভাবছি একটা শিল্প আর একটা শিল্পকে আহ, ব্যবহার করছে, এটা এআই তো একটা বুঝবি শিল্প, নাকি? তার মানে আমি যদি সেটাও ধরি যে শিল্প না হলে বড়, এআই তো প্রতিদিন ইভলভ করছে, হয়তো আমরা প্রতিদিন হ্যাঁ, দেখতে পাচ্ছি না, 6 মাস পর একটা নতুন হ্যাঁ, ভার্সন আসছে, কিন্তু হিসেব মতো প্রতিদিন ইভলভ করছে। তাহলে এই যে এআই প্রতিদিন ইভলভ করছে, আমার শিল্পটাও কি প্রতিদিন ইভলভ করছে নাকি করছে না? এইটা হচ্ছে ব্যাপার। যখন আমি অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি, কালকে এআই, আজকেই চ্যাট জিপিটি তোর সাথে কথা বলতে পারে, আজ থেকে 1 বছর 2 বছর পর চ্যাট জিপিটি কে কোন একটা টপিক লিখে দিলে যে আমাকে টোটোমাটিজমটা একটু বুঝিয়ে দাও, মেবি হয়তো ও তোকে বুঝিয়ে দেবে। তাহলে আমাকে এনশিওর করতে হবে যেন আমার কাছে টোটোমাটিজম বোঝানোর কতগুলি এক্সট্রা ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকে, যেটা এআই এর পৌঁছাতে আরো কিছু সময় লাগবে। আর যখন এআই ওখানে পৌঁছাবে, তখন যেন আমি আরো একটু এগিয়ে যাই, আরো একটু এগিয়ে যাই, আরো একটু এগিয়ে যাই। এই যে সবসময় নিজেরকে মাত দেওয়ার একটা চেষ্টা, এটাই মানুষকে মানুষ করেছে, ঠিক আছে। এটা বাকি প্রাণীর মধ্যে আছে কিনা আমি জানি না, যদিও অনেকে বলে যে নেই। একটা বাঘ তার জন্মলগ্নে যেভাবে সে কাঁচা মাংস খেত, রক্তপান করতো, আজও মানে মোটামুটি সে সেভাবেই নেই, করে। নেই বলাটা তো খুব বলা একপাক্ষিক। ঠিক নয়, আমি জানি নেই বলা ঠিক মানে নয়, হ্যাঁ, কিন্তু আমি মানে দুনিয়া খুব মানে সরলীকরণ। হ্যাঁ, হ্যাঁ, মানে কার্ল মার্কসই যেমন তার 3rd ভলিউমে এই ধরনের কথা বলে গেছে। কার্ল মার্কস এইভাবেই দেখিয়েছে যে একটা বাবুই পাখি খুব সুন্দর বাসা বানাতে পারে, মানুষ চেয়েও হয়তো অত পারফেক্ট বানাতে পারবে না, কিন্তু একটা বাবুই পাখি কিন্তু হাজার হাজার বছর ধরে ওই একই রকম বাসা বানাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, মানে ইভলিউশন পার্টটা আছে, কিন্তু ইভলিউশন পার্টটা বাদ দিয়ে মানে একটা পার্টিকুলার বাবুই পাখি ইভলভ হয়ে যাওয়ার পর তার মধ্যে কিন্তু খুব একটা বৈচিত্র্য নেই। আমি 1000 বছর ছেড়ে দিলে পরেও
লাস্ট 100 বছরে বাবুই পাখিরা মোটামুটি তার বাসা একই রকম করে বানিয়ে গেছে, তাই না? কিন্তু লাস্ট 100 বছরে মানুষ, এটা খুব ক্লাসিক উদাহরণটা পাওয়া যায় ওইখানে, যে আজ থেকে 1 লক্ষ 2 লক্ষ বছর আগে বাঘ যেভাবে মাংস খেত, বাঘ আজও প্রায় সেভাবেই মাংস খায়। হ্যাঁ, একটু এদিক ওদিক হয়ে থাকতে পারে, কিন্তু আজ থেকে 1 লক্ষ বছর আগে মানুষ যা করতো, আজকে মানুষ তার থেকে অনেক অন্য কিছু করে। এটা মানুষ করতে পেরেছে তার কারণ হচ্ছে মানুষ সব সময় তার নিজের ইমপারফেকশনকে চ্যালেঞ্জ করে। ফলে তুই মানুষ হতে চাইলে তোকে তোর ইমপারফেকশনকে খুঁজে বার করতে হবে এবং তাকে চ্যালেঞ্জ করতে হবে। তখন দোহাই দিলে হবে না যে আমি তো ওটা করেছিলাম, ও আমারটা শিখে নিল কেন, আমি এটা। পৃথিবীতে মৌলিক শিল্প বলে কিচ্ছু হয় না। যারা এটা বোঝে না, আমি অনেক বড় বড় শিল্পীর সাথে এই বিষয়ে তর্ক করে দেখেছি, তাদের নাম তোরা অনেকেই চিনিস, ঠিক আছে, আমি বলছি না তাদের নাম, ঠিক আছে, যে না তারা না ওই বললে জায়গাটা পৌঁছতেই পারে বলো না। না, অসুবিধা আছে কি? হ্যাঁ, মানে ঠিক আছে, আচ্ছা প্রাইভেট ঠিক আছে, ঠিক আছে, ডিসকাশনের কথা এখানে ঠিক না আছে, বলাই দরকার, ঠিক আছে। ঠিক আছে। তো তারা তারা ওই জায়গাটা পৌঁছতে পারে না যে ভাই তোমার শিল্প মৌলিক নয়, তুমি অনেক কিছু দেখতে 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 আজকে একটু ছবি আঁকছো, একে বলছো এটা আমার কপিরাইট। এই কোনো কথা হলো? এটা তোমার, এটা এটা আমার তোমার তোমার কপিরাইট। আচ্ছা, তোমার কপিরাইট, তুমি ও বানিয়েছো, আচ্ছা, ভালো কথা। কপিরাইট নিয়ে বলছো, ঠিক আছে। মানে কপিরাইট, এইটার পেছনে কি আছে মূল জায়গাটা? মূল জায়গাটা তো হ্যাঁ এটাই, ওইটা। যে তুমি হ্যাঁ মনে করছো তোমার শিল্পটা ইউনিক। মানে কপিরাইটের না, ছোট তোমার শিল্প ভার্সন ইউনিক নয়। এটা হচ্ছে যে এ, যে আমার নোটস আমার কাছে যে পড়বে সেই পাবে। হ্যাঁ, ওই টিচারদের করতে দেখেছি, ঠিক আছে, মানে আমাদের এই তোরা যে কলেজে উঠলেও দেখতে হয়তো জানি না, দেখে হ্যাঁ আমি তো আমাদের সময় দেখতাম আমি যে তো 5-6-এই দেখেছি। সিএস এর কাছে যখন পড়তাম, অন্যদের নোট পেতাম, এরকম নোটটা হতো। এই এই এইটুকু জায়গা হচ্ছে মেইন কন্টেন্টটা লেখা আছে, ঠিক আছে। এখন এইখানে এখন হচ্ছে যে যে কোচিং সেন্টারে সেই স্যার পড়াচ্ছে, সেই কোচিং সেন্টারে অ্যাডভার্টাইজমেন্ট, আর এই নিচে হচ্ছে সেই স্যারের অ্যাডভার্টাইজমেন্ট, মানে সেই স্যার নেটে এখন 2 এখন র্যাঙ্ক আরো করেছে না আরো 5 র্যাঙ্ক মানে করেছে। এখন আমি যা দেখেছি সেখানে অ্যাডভার্টাইজিং বেশি, লেখা কম। হ্যাঁ, মানে ওই রকমই, মানে তাই দাঁড়ায়, মানে স্যার এবং আমাদের সময়গুলো তাই ছিল, যে স্যার এবং কোচিং সেন্টারে অ্যাডভার্টাইজমেন্ট যোগ করলে পরে মূল লেখার হয় সমান হবে বা কখনো কখনো বেশি হতে পারে। হ্যাঁ, অথচ সিএস এর নোট আমি তোদেরকে কখনো ওই বাড়ি আসবি তো দেখাবো ওখানে, কিচ্ছু নেই। চন্দন শাহ নামটা পর্যন্ত ফার্স্ট পেজে পর্যন্ত নামটা লেখা নেই, ঠিক আছে। হ্যাঁ, ফার্স্ট পেজেও পর্যন্ত নামটা নেই, ওটা লাওয়ারিশ নোট। অথচ ওই নোট যে মানে জানে, সে ওই নোট হাতে নিয়ে ওই নোটের থেকে যদি কেউ কপি করো একটা প্যারাগ্রাফ, তোকে প্যারাগ্রাফ পড়ে আমরা বলে দিতে পারবো এটা চন্দন স্যারের লেখা, ঠিক আছে। দিস ইজ কল্ড সিগনেচার। যে আমি সিগনেচারটাকে ওর ভেতরে এনগ্রেভ করে দিয়েছি, তুই কপি করবি কর, তুই কোকে কপি করতে হলে আমার এই সিগনেচারটাই কপি করতে হবে, ঠিক আছে। ফলে আমাকে কপিরাইট রাখতেই হচ্ছে না। হ্যাঁ, এইখানে হচ্ছে শিল্প তার উচ্চস্থান নেয়, ঠিক আছে। তো মূল জায়গাটা ওখানে। কার্ল মার্কস এটাকে যেভাবে ব্যাখ্যা করছে, যে মানুষ ভাবে যে সে একটা গামছা তৈরি করবে, লেটসে একজন গামছা তাঁতি, সে একজন ভাবলো একটা গামছা তৈরি করবে। সে মনে মনে একটা ভাবলো যে গামছাটা এরকম হবে, তার বুনটটা এরকম হবে, সবকিছু হবে। কিন্তু মানুষ কখনোই প্রকৃতির নিয়মে সেই গামছাটা তৈরি করে উঠতে পারে না যেই গামছাটা তার ভাবনায় ছিল। এই যে তার ভাবনার গামছার সাথে তার তৈরি সৃষ্টি করা গামছার একটা ডিফারেন্স, এই ডিফারেন্সটাকে মানুষ খুব সিরিয়াসলি নেয় বলেই মানুষ আজকে মানুষ, বা উল্টো করে বলতে গেলে এই ভাবনাটাকে সিরিয়াসলি কেউ নিয়েছিল বলেই সেই প্রজাতিটা আজকে এখানে এসেছে এবং আমরা সেই প্রজাতিটা। ফলে তোকে ওই ভাবনাটাকে সিরিয়াসলি নিতে হবে। তুই একটা নাচ করার আগে ভাববি, মন দিয়ে ভাববি, তার রসদ কালেক্ট করবি, তারপরে সেই নাচটা করতে গিয়ে নিজেই অ্যাসেস করবি যে কি করলাম। দেখবি প্রচুর ফাঁক ফোকর পাচ্ছিস, দুনিয়া হয়তো হাততালি দেবে, বাহ কি নেচেছো, কি দারুণ, মানে ফাটিয়ে দিয়েছো। কিন্তু তুই মনে মনে জানবি এই প্রশংসার কোনো মানে হয় না, ঠিক আছে। আমি অনেক যেগুলো জায়গায় ভুল করেছি, এই ভুলগুলোকে আমি পরের বার আবার রেকটিফাই করবো। এই করে করেই মানুষ শেখে, এই করে করেই মানুষ বেটার থেকে বেটার থেকে বেটার থেকে বেটারে যায়। এর মাঝখানে আরেকটা জিনিস কি কাজ করে, ওই পশ্চিমবঙ্গবাসীর কাছে শব্দটা খুব ইম্পর্টেন্ট, খুবই পরিচিত, সেটা হচ্ছে অনুপ্রেরণা বা ইন্সপিরেশন, ঠিক আছে। না এই এখানে এটাই বলছি, ইন্সপিরেশন আসে। তাহলে তুমি কপিরাইট আর ইন্সপিরেশন এই দুটো কিভাবে দেখছো? বা মানে কপিরাইট না, মানে মৌলিকতা আর ইন্সপিরেশন, বা মৌলিক বলে কিছু মৌলিকতা আর না, চুরি সবটাই করা, ইন্সপায়ার। মানে হ্যাঁ তাহলে মানে তাহলে কোন জিনিসটাকে তুমি মানে একটু নিচু শিল্প বলবে, কোন জিনিসটাকে একটু উঁচু শিল্প বলবে? না, আমি অসততাটাকে খানিক পয়েন্ট আউট করি এই অর্থে, যে
আমি যখন কোনো কিছু দ্বারা ইন্সপায়ার হই, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আমি যখন কোনো কিছু তৈরি করি, আমি একটা গান লিখলাম, না, মানে আমি গান লিখেছি, কবিতাও লিখেছি, নাটকও লিখেছি, একটা দুটো করে, ঠিক আছে, মানে গান অনেকগুলো লিখেছিলাম, কিন্তু কবিতা কবিতাও অনেক লিখেছি, নাটক একটা লিখেছিলাম, গল্প গোটা 3-4 লিখেছি। তো এই যে আমি এগুলো যখন লিখি, আমি কোনো সময় আমার কোনো কিছুতে দাবি করি না যে এটা আমার মৌলিক, আমি তৈরি করেছি, ঠিক আছে, মানে আমি বলি যেটা আমি তৈরি করেছি, কিন্তু আমি মৌলিক কখনো দাবি করি না। তার মানে যদি এরকম কোনো ইন্সপিরেশন থাকে যে সুমন্ত এসে দেখলো এইটা না, আমি কৌশিক দাকে বলেছিলাম, কৌশিক দা এখান থেকে ইন্সপায়ার হয়েছে, এবার হয়তো সত্যিই তাই, হয়তো সত্যি নয়, হয়তো আমি অন্য জায়গা থেকে ইন্সপায়ার হয়েছি, কিন্তু ও ওটা ভাবছে, আমি কিন্তু মাথা পেতে নেবো যে হ্যাঁ হ্যাঁ হতেই পারে, আমি তোর সাথে একটা কথা বলেছিলাম হয়তো, এটা হতেই পারে আমি তোর থেকে ইন্সপায়ার হয়েছি, কিন্তু আমি রেকগনাইজ করিনি, এটা হতে পারে, এটা একটা জিনিস। আর যেখানে আমি রেকগনাইজ করছি যে আমি ঋত্বিক ঘটকের এই শটটা থেকে আমার এই শটটাকে আমি এখানে প্লেস করছি, সেক্ষেত্রে আমি সেই ক্রেডিট দেওয়ার পক্ষপাতী, ঠিক আছে, এবং আমি ক্রেডিট দিই, এবং আমি আশা করি আমার কাজকেও যদি কেউ সাইট করে তাহলে সে সেটা এবং সামনে ক্রেডিট না দেওয়া মানেই কি সে ছেলে চুরি করছে? মানে না, চুরি আমি তা বা বলছি না, ক্রেডিট কিন্তু দেওয়া ক্রেডিট মানে না দিয়ে কেউ ক্রেডিট যদি দাবি দেওয়াটাকে করে তুমি, যে না না না, আমি বলছি ক্রেডিট দেওয়া, হোয়াট ইজ ক্রেডিট দেওয়া, মানে ক্রেডিট দেওয়া বলতে তুমি কিরকম, মানে ক্রেডিট দেওয়া জিনিসটা কি, কি কিভাবে দেয় দেবে? ক্রেডিট দেওয়াটা একটা বাজারি শব্দ, কিন্তু আমি বলতে চাইছি যে আমি দুভাবে ইন্সপায়ার হতে পারি। একটা ইন্সপিরেশন আমার কাছে পরিষ্কার থাকতে পারে যে আমি পণ্ডিত রবিশঙ্করের ওই নাচটা থেকে, লেটস সে চিকনি চামিলতে আমি এই জিনিসটাকে ইন্টারপ্রেট করেছি, ঠিক আছে, হুম। এইটা যদি আমার কাছে পরিষ্কার হয় তাহলে আমি এটা বলতে চাই, এটা আমি বলে দিই সাধারণভাবে, এবং আমি চাই যে যেন অন্যরাও যদি কেউ আমার কাজকে এইভাবে করে তাহলে যেন তারা এটা বলে দেয়। আর অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমাদের অনেক ইন্সপিরেশনই তো মাথার ভেতরে কোথায় দিয়ে ঢুকে যায় আমরা নিজেরাও জানি না, হুম। সেইটার ক্ষেত্রে ওইটুকু দাবি না করা যে এটা যেন আমার ইউনিক, ঠিক আছে, আচ্ছা, এটা হলে মুশকিল, ঠিক আছে। তার মানে এখনকার দিনে সিনেমা ক্ষেত্রে হয় যে হোমাজ দেওয়া, তো সেখানে তো লিখে দেয় না, মানে সেই জিনিসটা কিরকম জিনিস? লিখে দেয়, অনেক সময় লিখে দেয়, মানে লিখে দেয়, দেখ মানে লিখে লিখে দিতে পারে, বা লিখে না দেওয়াটাও যে আমি দর্শককে, মানে এটা আবার অন্যদিকে চলে যাচ্ছে যে দর্শককে আমি এটা একটা হিন্ট দেবো, যারা ওটা জানে তারা এটা বুঝতে পারবে, তাহলে তো ওটা একটা শিল্পগত ডিসিশন হয়ে গেল। কিন্তু সে যখন ওই সিনেমাটার প্রচার করছে বা ইন্টারভিউতে তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে পরবর্তীকালে, তখন কি সে সেটা স্বীকার করছে নাকি করছে না, ঠিক আছে, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। সাধারণভাবে আমি বিখ্যাত বিখ্যাত ডিরেক্টরদের দেখেছি, তারা যদি কোনো হোমওয়ার্কস দেয় তারা ওই একটা স্পেশাল থ্যাঙ্কস গোছের কিছু একটা জুড়ে দেয়, ঠিক আছে। হুম। হুম। যেমন কুইন্টিন মানে আগে ট্যারান্টিনো বহু আগের ক্ষেত্রে সিনেমায় বেশি দেখতাম, এখন খুব একটা দেখি না স্পেশাল থ্যাঙ্কস বেরোয় অবশ্য। মানে বাংলা বাজারের সিনেমা আমি অনেকদিন হলো দেখা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, মানে ঠিক সচেতন ভাবে নয়, কিন্তু হয়ে ওঠে না দেখা, ঠিক আছে, ফলে আমি বাংলায় কি হচ্ছে এখন সত্যিই জানি না, ঠিক আছে, সত্যিই জানি না, আমি বাংলা রিসেন্টলি প্রায় কোনো ছবি দেখিনি, ঠিক আছে, ফলে আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমি অন্যান্য ক্ষেত্রে দেখেছি, যেমন বললাম যে কুইন্টেন ট্যারেন্টিনো যেমন আকিরা কুরোসাওয়াকে খুব ফলো করতো এক সময়, মানে এখনো করে হয়তো, কিন্তু যে যে ছবিগুলোতে সে করেছিল সেখানে কিন্তু স্পেশাল থ্যাঙ্কস গোছের দিয়েছিল আর কি। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। তো আচ্ছা, আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা এই ডিসকাশনটা শেষ করি। অ্যারোমেটিক কম্পাউন্ড তাহলে আমরা প্রত্যেকে এখানে এলো বলতেই নাচ গানের গল্পটা। তোমার বোনের আঁকা নিয়ে কিছু বলছিলে, তার আগে তো ইউনিকনেস নিয়ে কি যেটা নিয়ে বলছিলে, বলছিলাম? তোমার বোনের আঁকা নিয়ে যেটা বলছিলে, তার আগে নাচ, তার আগেই মানে নাচটা নিয়ে শুরু হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে বোনের আঁকার ক্ষেত্রে ওটাই বলার চেষ্টা করি, আশা করি এখন ক্লিয়ার যে মূল ব্যাপারটা হচ্ছে যে আমি দেখাটাকে যদি একটু বদলাতে পারি আর কি, ঠিক আছে, তাহলেই হবে আর কি, ঠিক আছে, যে একটা গাছকে কিভাবে দেখা যায়, ঠিক আছে, মানে এই দেখাটাকে যদি একটু বদলাতে পারি তাহলেই গোটা জিনিসটাই আর কি বদলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আসছি, 5-7 মিনিট। এবার ওই আর কি যে এরকম অনেক শিল্পীকে দেখেওছি, আমি ওর নামটা ভুলে গেলাম, আমাদের থেকে বোধহয় 1-2 বছরের বড় হবে, এই অভয় আন্দোলন চলার সময় ওই জয়রাজ দাদের সাথেই একটা ইয়েতে ও নাচ করেছিল। আম, তখন একটা গান খুব, ওই দুর্গাপুজোর আগে আগে একটা গান খুব পপুলার হয়েছিল, কি যেন, কি দুগ্গা এলো ঘরে, এরকম একটা সুর, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এরকম একটা কিছু না, হয়। ওটা তো ও আগেই ওই ছিল। গানটাকে নিয়েই, হ্যাঁ, মানে ও গানটাকে নিয়েই একটা
ভীষণই ভাঙাচোরা নাচ ডেভেলপ করেছিল, ঠিক আছে? মানে শুয়ে পড়ছে, অনেকক্ষণ ধরে শুয়েই আছে সে, ঠিক আছে? হঠাৎ করে লাফ দিয়ে উঠে সে হয়তো পাগলের মতো একটু নিজের গালে 4-5টা থাপড় মারছে, ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে। আমার এত বিউটিফুল লেগেছিল ওর ইন্টারপ্রিটেশনটা, ঠিক আছে? যে একটা ভীষণ পপুলার গান, যেটা ওই সময় আমি শুনতে পাচ্ছিলাম সবার রিংটোনে বাজছে, ফোন করলে কলার টিউনে বাজছে। দেখ, এইখানেই হচ্ছে এই ফিলোসফির গল্পটা, যে শহরে এত বড় একটা কাণ্ড ঘটেছে এবং সেটা নিয়ে শহর উত্তাল, অথচ এই গানটা তারপরেও পপুলার হচ্ছে, মানুষ শুনছে। এই যে মানুষের একটা সমাজ সবসময় ইয়ে থাকে না, যে দুনিয়াটা কিরকম একটা অগোছালো দুনিয়া, অথচ তার গানটা যেন হতে হবে একদম পিচ পারফেক্ট। এই নাচটা ওটাকে চ্যালেঞ্জ করছে, যে নেকলা আমি ওই ওই যে গানটা তোরা শুনছিস তো এত পিচ পারফেক্ট, শুনতে দারুণ লাগছে, মজা, আমি ওটাকেই ভেঙে ফেলবো, ওখানে আমি যা ইচ্ছা তাই করবো, নাচবো, লাফাবো, প্যান্ট খুলে ফেলবো, যা ইচ্ছা করবো, ঠিক আছে? এইখানে হচ্ছে ফিলোসফিক্যাল গল্প, এইটাকে বলে ইন্টারপ্রিটেশন, ঠিক আছে? যে আমি একটা গানকে ইন্টারপ্রেট করছি ডিফারেন্টলি, এবং সেটা যে সে নয়, তার মানে পলিটিক্যাল মেসেজ আছে একটা। হুম। এটা করার জন্য কিন্তু আমি ওকে চিনি খানিকটা, ওর নামটা মানে চিনিটা মানে ব্যক্তিগতভাবে আলাপ হয়নি, কিন্তু আমি অনেক জায়গায় ওকে দেখেছি আর কি, নাটক করতেও দেখেছি। নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, লম্বা লম্বা চুল। ও ওই আর কি, যে ওর পড়াশোনাটাও খুব ভালো আর কি, রবীন্দ্র ভারতীতে পড়ে বোধহয় সম্ভবত। হ্যাঁ, তো এই পড়াশোনা বেটার করতে হবে, যাই করে না বাবা, পড়াশোনা বেটার করতে হবে, ঠিক আছে? না হলে মুশকিল, না হলে তুই কিছু করে উঠতে পারবি না। যাক গে। আচ্ছা, অ্যারোমেটিক কম্পাউন্ড কারা? অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ কম্পাউন্ড, এরও একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে যে অ্যারোমেটিক কথাটা আর কোথাও শুনেছিস তোরা? অ্যারোমেটিক তো এখন বলবে না বলুন। না, অ্যারোমেটিক আমি বলছি না, আমি জাস্ট শুনে চলে যাচ্ছি। কোথাও শুনিসনি? মেয়েরা অর্কিতা, হ্যাঁ, চন্দনা। কোনো গন্ধ ধরনের হ্যাঁ, কিছু হ্যাঁ, বোঝাতো। হ্যাঁ, হ্ঁ, সে আমাদের ছোটবেলায় হতো কেয়া শেটের অ্যারোমা থেরাপি, ঠিক আছে? হ্যাঁ, অ্যারোমা, অ্যারোমা মানে সুইট স্মেলিং, বা কি বলবো, যা ডিস্টিংটিভ স্মেল আছে, ঠিক আছে? ডিস্টিংটিভ স্মেল, এখান থেকেই অ্যারোমেটিক এর কনসেপ্টটা চালু হয়েছিল। ফলে প্রথম যখন অ্যারোমেটিক কম্পাউন্ড বলে নোটিফাই করা হয়েছিল ইতিহাসে, তখন কিন্তু স্মেল যুক্ত কম্পাউন্ড গুলোকে অ্যারোমেটিক বলা হতো। তারপরে সেটা রিফাইন হতে থেকেছে, রিফাইন হতে থেকেছে, রিফাইন হতে থেকেছে। ফাইনালি কোয়ান্টাম মেকানিক্স আসার পর কোয়ান্টাম মেকানিক্স কে অ্যাপ্লাই করে অ্যারোমেটিসিটিকে ডিফাইন করা হয়েছে। সেই রুলটার নাম হচ্ছে হুকেল অ্যারোমেটিসিটি, হুকেল অ্যারোমেটিসিটি, ঠিক আছে? এর কতগুলি রুল আছে, আমরা সেই রুল নিয়ে এখন ডিটেলস বলছি না, 1 2 3 4টে ধর রুল আছে। এই 4টে রুলের ওপর ডিপেন্ড করে কোনো কম্পাউন্ড অ্যারোমেটিক কি অ্যারোমেটিক নয় মডার্ন দুনিয়ায় বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তার মানে গোটা, তার মানে কিছু কম্পাউন্ড হবে যারা অ্যারোমেটিক, আর কিছু কম্পাউন্ড হবে যারা অ্যারোমেটিক নয়। আমি ইচ্ছা করে নন অ্যারোমেটিক কথাটা বলছি না, ঠিক আছে? ঠিক আছে, তাহলে কিছু হবে অ্যারোমেটিক আর কিছু মেটিক হচ্ছে নট অ্যারোমেটিক লিখলাম, ঠিক আছে? বা আরো বেটার হচ্ছে আদার দেন অ্যারোমেটিক। এই কথাটা আমি ইচ্ছে করে লিখলাম, তার কারণ এই আদার দেন অ্যারোমেটিকের মধ্যে এই হুকেল রুলকে ফলো করলে আরো দুটো ক্লাস অফ কম্পাউন্ড করলে, এক দলকে আমরা বলি নন অ্যারোমেটিক, আর আরেক দলকে বলি আমরা অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে? হ্যাঁ, ওই জন্য আমি এটাকে আদার দেন অ্যারোমেটিক বললাম, ঠিক আছে? তাহলে এবার এটা হেটেরোসাইক্লিক, হোমোসাইক্লিক, সবার ক্ষেত্রেই সত্যি। অ্যারোমেটিক, হোমোসাইক্লিক অ্যারোমেটিক হতে পারে, হেটেরোসাইক্লিক অ্যারোমেটিক হতে পারে। আরে হনুমান, এই যে এখানে যদি আমরা দেখি, হেটেরোসাইক্লিকের ক্ষেত্রে অ্যারোমেটিক আছে, হোমোসাইক্লিকের ক্ষেত্রে অ্যারোমেটিক আছে। হোমোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ডকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বেঞ্জিনয়েড, একটা নন বেঞ্জিনয়েড। কথাটা মানে কি, একটা খুব খুব কমন অ্যারোমেটিক কম্পাউন্ড, বা আরো বলা ভালো যে মডার্ন অ্যারোমেটিসিটির কনসেপ্টটাই ডেভেলপড হয়েছে যে মলিকুলটাকে কেন্দ্র করে, তার নাম হচ্ছে বেঞ্জিন। এটাকে আমি প্রায়শই দেখবো আমরা, ঠিক আছে? হুম, বেঞ্জিন এটা কিরকম দেখতে, এটা এরকম দেখতে, 6খানা কার্বন, মানে আমি যদি এটাকে খুলে লিখি তাহলে সি 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 সি, ঠিক আছে? এবার ডবল বন্ড, ডবল বন্ড, ডবল বন্ড, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন,
হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন, এই হচ্ছে বেঞ্জিনের স্ট্রাকচার। অ্যাকচুয়ালি এটা বেঞ্জিনের স্ট্রাকচার নয়, সেটা আমরা পরে কথা বলবো এই নিয়ে, ঠিক আছে। এটা হচ্ছে বেঞ্জিনের একটা একটা আমরা বলি এক্ষেত্রে কি বলে ওটাকে, ভুলে গেলাম। আরে কনিক্যাল ক্যানোনিক্যাল ফর্ম, ফর্ম, ক্যানোনিক্যাল, কনিক্যাল না, ক্যানোনিক্যাল, ক্যানোনিক্যাল, ক্যানোনিক। ক্যানোনিক্যাল ফর্মস, কনিক্যালটা ঠিক আছে, মাথায় ছিল ওই জন্য ওটা বলে ঠিক আছে। দিয়েছি। বেঞ্জিনের আরো একটা ক্যানোনিক্যাল ফর্ম থাকবে, যে ক্ষেত্রে ডবল বন্ড গুলো এখানে শিফট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে এই ডবল বন্ড এখানে পড়বে, একটা ডবল বন্ড এখানে, একটা ডবল বন্ড পড়বে এখানে, একটা ডবল বন্ড পড়বে, ঠিক আছে। তো যাক গিয়ে সেসব নিয়ে আমরা পরে কথা বলবো। তো বেঞ্জিনকে আমরা সাধারণভাবে যেভাবে রিপ্রেজেন্ট করি, আইদার এইভাবে বা এইভাবেও করতে পারি। হ্যাঁ, এই দুটো একে অপরের ক্যানোনিক্যাল ফর্ম। আর আরেকটা দেখবি, আরেকটা রিপ্রেজেন্টেশন থাকে এই গোল করে, ঠিক আছে। হুম। তো এটা একটা খুবই কমন অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। তো এবং হোমোসাইক্লিক, কারণ প্রত্যেকটাই কার্বন, তাই তো, হ্যাঁ প্রত্যেকটাই হ্যাঁ কার্বন। তাহলে এইবার যদি আমি চিন্তা করে দেখি যে তাহলে কার্বন দিয়ে এই যে মানে বেঞ্জিন তৈরি হলো, তাহলে টোটাল আমরা যে অ্যারোমেটিক হোমোসাইক্লিক কম্পাউন্ড পাচ্ছি, এই যে আমি আবার চারটায় ফিরে যাই, এই অ্যারোমেটিক হোমোসাইক্লিক, তাই তো, এই যে হোমোসাইক্লিক অ্যারোমেটিক, তাই তো। এই হোমোসাইক্লিক অ্যারোমেটিক আবার দু ধরনের হতে পারে, যারা যাদের মধ্যে একটা বেঞ্জিন নিউক্লিয়াস রয়েছে, অথবা যাদের মধ্যে আদার দেন বেঞ্জিন নিউক্লিয়াস ছাড়া অন্য কিছু রয়েছে, ঠিক আছে। যাদের মধ্যে বেঞ্জিন নিউক্লিয়াস রয়েছে তারা হচ্ছে বেঞ্জিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড, যেমন ধর ফেনল, এই মলিকুল গুলো তোরা খুব শুনেছিস না, হ্যাঁ, ফেনল, বেনজোইক অ্যাসিড, পরীক্ষায় ক্রিস্টাল তৈরি করেছিস, ঠিক আছে, ঠিক আছে। এরা হচ্ছে তোর অ্যারোমেটিক কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে, এবং বেনজিনয়েড, ঠিক আছে, বেনজিনয়েড। নন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ডও হতে পারে, ঠিক আছে। না, এরকম অজস্র উদাহরণ আছে, ঠিক আছে। যাই হোক, যেমন ন্যাপথলিন, ঠিক আছে, তারপরে হচ্ছে ফেনান্থ্রিন, এগুলো সবই হচ্ছে নন বেনজিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে এই অবধি রাখি, হ্যাঁ, ঠিক আছে, বোঝা গেছে তো? কিছু প্রশ্ন থাকলে পরের দিন করিস, অলরেডি মা বকাবকি শুরু করে দিচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। হুম।